আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা। যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন কোথা থেকে যুক্ত হয়েছেন, পাশাপাশি আপনার টাইম লাইনে আজকে লাইভ ক্লাসটি শেয়ার দিয়ে আপনার শুভাকাঙ্ক্ষীদের যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন। তো শুরুতে একটু লিখুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আমার সাথে যুক্ত আছেন গোলাম রব্বানী, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। যারা জুমে আছেন আমার সাথে, আপনারাও আমাকে একটু রেসপন্স করবেন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আপনারা আমাকে রিচ করতে পেরেছেন না, এবং এবং পাশাপাশি বোর্ডে যা লেখা আছে জুমের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, আপনারা স্পষ্টভাবে সবকিছু দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যারা জুমে আছেন আপনারা একটু কমেন্ট করবেন। যারা আমার সাথে লাইভে আছেন অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীদের মেনশন করবেন এবং আপনার টাইম লাইনে আজকে ক্লাসটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। জান্নাত স্মৃতি লিখেছেন, ওকে, হ্যাঁ ঠিক আছে, এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে ফাইন। আর কেউ যারা জুমে আছেন একটু রেসপন্স করুন তো। এই মুহূর্তে যারা আমার সাথে জুমে আছেন একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আপনি যেখান থেকে যুক্ত হয়েছেন আফটার অল সব ঠিকঠাক আছে কিনা। ইমরান হোসেন চট্টগ্রাম থেকে, অভিনন্দন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাগেরহাট থেকে বাপ্পি, স্বাগতম আপনাকে। অবশ্যই আপনার টাইম লাইনে আজকে ক্লাসটা শেয়ার দিবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের কিন্তু মেনশন করবেন অবশ্যই। রিক্তা শিকদার, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন আগামী 23 জানুয়ারি 2023 সাল ভিত্তিক অফিসার জেনারেলে পরীক্ষা আছে ব্যাংকের। 30 জানুয়ারি বিসিএস পরীক্ষা আছে, এর মানে 50তম বিসিএস পরীক্ষা আছে। 31 জানুয়ারি 2023 সাল ভিত্তিক অফিসার ক্যাশের পরীক্ষা আছে আফটার অল, এবং আগামীতে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, যেটা পিএসসি দায়িত্ব নিয়েছে, পিএসসি পরীক্ষাটা নিবে। আমি বলবো আফটার অল আপনাকে একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আপনি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, বেশ ভালো। এর পাশাপাশি আপনাকে অন্যান্য সেক্টরে পরীক্ষা দিতে হবে, যেমন আপনি প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা দিবেন, প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন, কখনো কখনো আপনি অন্যান্য সেক্টরের পরীক্ষা দিবেন, বিসিএস এর পরীক্ষা দিবেন। আর জান্নাতুন নাইমা, ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে কথা বলছিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি জান্নাতুন নাইমা, আপনি কেমন আছেন? স্বাগতম আপনাকে। সেটা হচ্ছে ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কিছু কিছু বিষয় আছে যেটা হচ্ছে আপনি বলতে পারবেন না যেটা ব্যাংকে প্রশ্ন হয় কিনা, কিছু কিছু বিষয় আছে এটা বিসিএস এ প্রশ্ন হয় কিনা এটা বলা যাচ্ছে না। সেক্ষেত্রে কিছু কিছু টপিক থাকে কমন টপিক, মানে যেমন ফর এক্সাম্পল জাতিসংঘ। জাতিসংঘটা আপনি প্রাইমারি পরীক্ষার জন্য জয়েন, মানে সহকারী শিক্ষক, আপনি প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন, বিসিএস দিবেন, ব্যাংক দিবেন, যে কোনো সেক্টরের জন্য আপনাকে কিন্তু জাতিসংঘ পড়তে হচ্ছে, অথবা পড়ে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। এরকম কিছু টপিক আছে যে টপিকগুলো আমি গতকালকে আলোচনা করেছি এবং আজকেও আলোচনা করব। তো আমাদের আজকে আলোচনা করার কথা ছিল বাংলাদেশ বিষয়গুলি, তো বাংলাদেশ বিষয়গুলি আলোচনা করতে পারবো না হয়তো, বা সুযোগ হবে না। তো আমি আপনাদেরকে বাংলাদেশ বিষয়গুলি ভালো করার জন্য কি করতে হবে সেটা আমি বলে দেব। তবে আমাদের আজকে মূল আলোচনা আন্তর্জাতিক বিষয়গুলি হবে, এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপর গতকালকে যে আমরা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন গুলো পড়েছি, সেই অর্গানাইজেশন গুলো আরো কিছু আমরা আলোচনা আজকে করব। মানে একদমই মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো থাকে বা অর্গানাইজেশন গুলো আছে, সেই অর্গানাইজেশন গুলো আমরা আজকে পড়ব। রিক্তা শিকদার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করেছেন, খুবই ভালো লাগছে আপনাদের এই রেসপন্সটা। জান্নাতুন নাইমা, শেয়ার ডান, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আচ্ছা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আপনি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি বল, দেখুন ইংলিশ যখন আমি কিংবা আমরা পড়াই, আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে না খুব বেশি ভ্যারি করে না, যে ব্যাংকে কি হবে, বিসিএসসি কি হবে। তবে কিছু প্রশ্ন ক্রিটিক্যাল হতে পারে, বাট টপিক কিন্তু চেঞ্জ হবে না। আপনি যদি বলেন নাউন থেকে প্রশ্ন হবে, তাও নাউন থেকে তো প্রশ্ন বিসিএস এ হতে পারে, ব্যাংকেও হতে পারে। বাট জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি মাঝে মাঝে কিছু টপিক আছে, যেমন ব্যাংকিং, ইকোনমিক টার্মস, এই টপিকগুলো থেকে কিন্তু এখন প্রত্যেকটা সেক্টরে প্রশ্ন হচ্ছে।
আপনি যদি বলেন প্রাইমারি, এখানেও প্রশ্ন হচ্ছে। এই টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে এই টপিক থেকে বিসিএস এ প্রশ্ন অলরেডি হয়েছে এবং হবে বলে আশা করি। রুমি আক্তার, ওয়ালাইকুম সালাম, অভিনন্দন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, অনুরোধের সাথে বলছি, আপনি যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। পাশাপাশি আজকে ক্লাসটা আপনার টাইমলাইনে শেয়ার দিবেন এবং বেশি বেশি একটু মেনশন করবেন। সামিয়া ইসলাম, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্বাগতম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তুষার আহমেদ ইমন, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন, এখন পর্যন্ত যারা যুক্ত আছেন, আপনারা এক কথা একটু লিখবেন ডান। তখনই লিখবেন ডান এবং আগে একটা শব্দ অ্যাড করবেন অল ডান, যখন সব ঠিকঠাক থাকবে, মানে আপনারা আমাকে রিচ করতে পেরেছেন কিনা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডে যা কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন কিনা। আফটার অল যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা লিখবেন অল ডান। আপনাদের অল ডানটা দেখেই মূলত আমি আলোচনা শুরু করব। ওকে, অমৃত, অল ডান, ফাইন। ধন্যবাদ আপনাকে রেসপন্স করার জন্য। আমার সাথে জুমে আছেন জান্নাত, স্মৃতি, তন্নি, অনেকেই অল ডান লিখেছেন। উম্মে আসমা, অল ডান, ফাইন। জান্নাতুন নাইমা, থ্যাংক ইউ। জান্নাত স্মৃতি, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে জান্নাত স্মৃতি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সামিয়া ইসলাম, অল ক্লিয়ার, অল ক্লিয়ার শ্যাম্পু। উম্মে আসমা, মিতা, অল ডান, ফাইন। তাহলে চলুন আলোচনা চলে যাই। আমি শুরুতেই বলেছি সাধারণ জ্ঞানের বিষয় কখনো একটা সেক্টরকে পড়াশোনা করলে হবে না। আসলে আপনি প্রাইমারির জন্য পড়ছেন কিংবা ব্যাংকের জন্য পড়ছেন, একটা বেস কিংবা একটা ডিপার্টমেন্টকে টার্গেট করে পড়লে হবে, আপনাকে আফটার অল একটা প্রিপারেশন নিতে হবে। ওকে, একটা প্রশ্ন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন হ্যাভ। আপনারা কমনওয়েলথের নাম শুনেছেন, আপনারা জানেন ব্রিটিশ উপনিবেশভুক্ত, মানে যারা ব্রিটেনের উপনিবেশ ছিল, এই উপনিবেশভুক্ত দেশগুলোকে নিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়। স্বর্ণা ভট্টাচার্য, হ্যাঁ নমস্কার, ভালো আছি, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রুমি আক্তার, ধন্যবাদ রেসপন্স করার জন্য। যে কথাটা বলছিলাম, ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোকে নিয়ে ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোকে নিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়। সেই সংগঠনের নামই হচ্ছে কমনওয়েলথ। দেখুন, আমি চাইলেই আপনাদেরকে এখন প্রত্যেকটা সংগঠন ধরে ধরে এ টু জেড পড়াতে পারছি না, কারণ একটা লাইভ ক্লাসের মধ্যে প্রত্যেকটা সংগঠন কিন্তু আলোচনা করা টাফ। হ্যাঁ, কারণ এখানে আমরা অনেক আলোচনা হবে, তারপরও কিন্তু প্রত্যেকটা টপিক এ টু জেড পড়াতে পারবো না। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, ব্রিটিশ উপনিবেশভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর একটা অ্যাসোসিয়েশন আছে, একটা বডি আছে বা পরিষদ আছে কিংবা একটা সংস্থা আছে, সেই সংস্থার নামই হচ্ছে কমনওয়েলথ। দেখুন, বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেকেই আনসার করেছেন, আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জিনিয়াফেন জুই, শাকিলা শওকত, রিক্তা শিকদার, সামিয়া ইসলাম, ধন্যবাদ সকলকে সঠিক উত্তর প্রদান করার জন্য। স্বাধীন বাংলাদেশ সর্বপ্রথম যেই সংগঠনের সদস্যপদ লাভ করে সেটাই কিন্তু ছিল কমনওয়েলথ। একটু লিখে রাখবেন যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে, স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম 1972 সালে 1972 সালে সদস্যপদ লাভ করে। 72-এর 17ই মে, তারিখটা যদি জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে 17 মে। হ্যাঁ, সামিয়া ইসলাম লিখেছেন বাংলাদেশ কমনওয়েলথের প্রথম সদস্য হয় 1972 সালে 32তম সদস্য হিসেবে। ফাইন, আপনাকে ধন্যবাদ ব্যাখ্যা দেওয়ার জন্য, অন্যকে জানানোর জন্য, অন্যকে জানতে হেল্প করার জন্য।
যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম, এই প্রশ্নটা অনেকবারই এসেছে যে স্বাধীন বাংলাদেশ হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে। স্বাধীন বাংলাদেশ হিসেবে যদি বলা হয়, বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে 17 মে, এবং সেই সদস্য পদ ছিল মূলত 32তম সদস্যপদ লাভ করেছিল। এখানে আমাদের অপশন এ তে আছে 10। আপনারা জানেন বর্তমানে ব্রিক্স এর সদস্য হচ্ছে 10টি দেশ। 20 G20 নাম শুনেছেন আপনারা, G20। এই 20 মানে হচ্ছে G20 একটা নাম বলতে পারেন যে G20 এর সাথে এই 20 আছে, বাট এই মুহূর্তে কিন্তু G20 এর মেম্বার হচ্ছে 21। বর্তমানে যাকে আমরা G20 বলি এর মেম্বার কিন্তু 21টা, যেখানে 2টা অর্গানাইজেশন এবং 19টা দেশ। এই 20টা রাখার কারণ হচ্ছে অপশনে G20 কে আলোচনা করা। G20 এটি হচ্ছে শিল্পোন্নত যে দেশগুলো রয়েছে, বা আপনারা বলতে পারেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, এগুলোর সরকার এবং গভর্নরদের জোট। আমি আপনাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি G20টা, কারণ G20টা এই মুহূর্তে কিছুটা আলোচিত। G20 এটা আসলে কি? পরীক্ষা প্রশ্ন হতে পারে G20 কে যেখানে আলোচনা করতে হবে আমি সেটা আলোচনা করে দিব, আর যেটা আপনাদের পড়তে হবে মানে আপনারা পড়বেন সেটাও আমি বলে দেবো। যেমন কমনওয়েলথ এই মুহূর্তে আমি চাইলেই ডিটেলসে পড়াতে পারবো না, কারণ হচ্ছে বড় টপিক, বাট গুরুত্বপূর্ণ, এজন্য আমি আপনাকে বলে দিচ্ছি যে কোনো জিকে বই থেকে আপনি চাইলে পড়ে নিতে পারবেন। তবে G20টা কিছু বোঝার বিষয় আছে, কিছু কিছু বুঝে পড়তে হয়, এখানে অনেক বেশি ইনফরমেশন থাকে, তো কতটুকু পড়লেই আপনার জন্য এনাফ সেটা আমি আলোচনা করে দিচ্ছি। তো আলোচনা যাওয়ার আগে একটু আপনাদের সাথে কথা বলি। শোয়েব হাসান কি লিখেছেন? ওয়াইসি, ওকে। শোয়েব লিখেছেন G20 লেটেস্ট মেম্বার আফ্রিকান ইউনিয়ন। হ্যাঁ, ফাইন, লিখুন ইকোনমিক অ্যালায়েন্স অফ দ্য গভর্নমেন্টস and governors of the industrialized countries। ইকোনমিক অ্যালায়েন্স একটি অর্থনৈতিক জোট, অফ দ্য গভর্নমেন্ট সরকার, অ্যান্ড গভর্নর্স সরকার এবং গভর্নরদের মিলে। দেখুন শিল্পোন্নত যে দেশগুলো রয়েছে, শিল্পোন্নত দেশগুলোর সরকার এবং গভর্নররা মিলে একটা জোট গঠন করেছে, সেই জোটটার নাম হচ্ছে G20। এই G20 এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1998 সালে। G20 বর্তমান মেম্বার হচ্ছে 21টি, এর মধ্যে আছে 19টা দেশ, 19টি দেশ এবং 2টা অর্গানাইজেশন আছে এখানে। G20 সদস্য হচ্ছে 21, এর মধ্যে 19টা হচ্ছে দেশ এবং 2টা অর্গানাইজেশন আছে। ওকে, এখন পরীক্ষা প্রশ্ন হতে পারে যে G20 লাস্ট মেম্বার কোনটা। দেখুন এখানে যে আমি বলেছি 2টা অর্গানাইজেশন, সেই 2টা অর্গানাইজেশনটা একটু দেখি যে G20 2টা অর্গানাইজেশন কারা। একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড আফ্রিকান ইউনিয়ন। এই আফ্রিকান ইউনিয়নটা হচ্ছে 21তম সদস্যপদ পেয়েছে। আফ্রিকান ইউনিয়ন G20-র 21তম সদস্যপদ পেয়েছে, এবং এই আফ্রিকান ইউনিয়ন 2024 সালে G20-র 21তম সদস্যপদ লাভ করে। পরীক্ষা প্রশ্ন হতে পারে G20-র 21তম সদস্যপদ লাভ করে কি, সেটা হচ্ছে আনসার হবে 4টা অপশনের মধ্যে দেশ থাকতে পারে, সংস্থা থাকতে পারে। আমরা সঠিক আনসার হিসেবে নিব আফ্রিকান ইউনিয়ন, এবং এই সালটা হচ্ছে 2024 সাল। তাহলে আমাদের কি বাকি থাকলো? 19টা দেশ বাকি থাকলো। 19টা দেশ আপনাকে মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় প্রায় প্রশ্ন হয় হুইচ ইজ দ্য G20
কান্ট্রি। এর মানে হচ্ছে এখানে পরীক্ষা প্রশ্ন হতে পারে, আপনাকে প্রশ্ন করা হতে পারে G20 ইউনিয়ন কান্ট্রি কোনটা, মানে G20 যে একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের সদস্য দেশ কোনটি, আপনাকে এই 19টা দেশ মুখস্থ রাখতে হবে। অথবা পরীক্ষা প্রশ্ন হতে পারে নিচের কোনটি G20 সদস্য নয় অথবা হয়, দ্যাট মিনস আপনাকে কিন্তু 19টা দেশ মুখস্থ রাখতে হচ্ছে। যদি আপনি 19টা দেশ মুখস্থ রাখতে চান একটু শর্ট ফর্মে চিন্তা করতে হবে, কারণ আপনি যদি 19টা দেশ ধারাবাহিকভাবে বা কোনো সিস্টেমে মুখস্থ রাখতে চান অনেক সময় মুখস্থ নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটু সিস্টেমে পড়বো, সেটা হচ্ছে আমি একটু পেজটা চেঞ্জ করি তাহলে আপনাদের জন্য সহজ হবে। যেমন ব্রিক্স, আপনাদেরকে আমি পড়িয়েছিলাম ব্রিক্স। এই ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশ আছে 5টা। অন্তর্ভুক্ত বলতে বোঝাচ্ছে আমি এর নামের মধ্যে দেশ আছে 5টা। এই 5টা দেশ মূলত G20 সদস্য। এরপরে আমরা পড়েছিলাম G7। এই G7 এখানে দেশ আছে 7টা। গতকালকে আমরা পড়েছিলাম G7, এই G7 এ 7টা দেশ, দ্যাট মিনস এখানে দেশ আছে 12টা। আমাদের আরো দেশ দরকার কয়টা? 7টা। এর মানে 13 নম্বর থেকে আমরা পড়বো। 13 নম্বর লিখুন অস্ট্রেলিয়া, 14 লিখুন ইন্দোনেশিয়া, 15 লিখুন এস আরাবিয়া, দ্যাট মিনস সৌদি আরবিয়া, 16 সাউথ কোরিয়া, 17 আর্জেন্টিনা, 18 মেক্সিকো, 19 তুর্কি। এই হচ্ছে 19টা দেশ। ব্রিক্স 5 এর মধ্যে 5টা দেশ আছে, G7 এর 7টি দেশ আছে, বাকি যে 7টি দেশ থাকে আমরা সেই 7টি দেশ লিখেছি। এই হচ্ছে 19টা দেশ, আপনাকে মুখস্থ রাখতে হবে। এনিহাউ আপনাকে 19টা দেশ মুখস্থ রাখতে হবে, কারণ প্রায় এই প্রশ্নটা হয় যে নিচের কোনটি G20 সদস্য, সেক্ষেত্রে আপনাকে মুখস্থ রাখতেই হচ্ছে বা হবে। এতটুকু যদি বুঝে থাকি আমরা তাহলে আমরা লিখবো ওয়ান ডান। এতটুকু বুঝে থাকলে আপনারা লিখেন তো ওয়ান ডান। যারা আমার সাথে জুমে যুক্ত আছেন আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন, এবং যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই রেসপন্স করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক, ইন হুইচ ইয়ার বাংলাদেশ ডিড বিকেম আ মেম্বার অফ ইন্টারপোল। জানতে চাওয়া হয়েছে কত সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। হ্যাঁ, কেউ একজন আমাকে জুমে প্রশ্ন করেছেন 19টা দেশ আর বাকি 2টা কি সংস্থা। হ্যাঁ, আমি তো বাকি 2টা সংস্থা অলরেডি লিখেছি। আমি কিন্তু অলরেডি বাকি 2টা যে সংস্থা সেটা লিখেছি। আপনারা হয়তো দেখেছেন 2টা সংস্থা, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরেকটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ওকে, আচ্ছা, যে কথা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ কত সালে লাভ করে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখুন, এটা হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, দ্যাট মিনস আন্তর্জাতিক পুলিশ সংস্থা। ওকে, তো এই আন্তর্জাতিক পুলিশ সংস্থার বা ইন্টারপোলের সদস্যপদ বাংলাদেশ কবে লাভ করে সেটা জানার আগে আপনাকে জানতে হবে এই ইন্টারপোল কত সালে প্রতিষ্ঠিত হয়। ফর্মড, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে। এর মানে আপনি বলতে পারেন না একটা পুরনো সংস্থা। পাশাপাশি এর মেম্বারটা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে 123। বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে সেটা জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে 1976 সালে। বাংলাদেশ 1976 সালে এর সদস্যপদ লাভ করে। 72টা রাখার একটা কারণ আছে। বাংলাদেশ 1972 সালে একটা বাংলাদেশ 1972 সালে অনেকগুলো সংগঠনের সদস্যপদ লাভ করেছে, অনেকগুলো।
তো অনেকগুলো আমি আর এখন বলতে গেলাম না, একটা গুরুত্বপূর্ণ সংগঠনের কথা বলি যেটা পরীক্ষা আসার মতো এবং এসেছে একাধিকবার, সেটা হচ্ছে আইএলও। আইএলও বাংলাদেশ 1972 সালে আইএলওর সদস্যপদ লাভ করে। এই আইএলও সম্পর্কে আমরা একটু ইনফরমেশন নিব, সেটা হচ্ছে এটি জাতিসংঘের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশেষায়িত সংস্থা। একটু বুঝতে হবে, আইএলওটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই আইএলও প্রতিষ্ঠিত হয় মূলত 1919 সালে। দেখেন 1919 সালে আইএলও প্রতিষ্ঠিত হয়েছে, বাট তখন কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়নি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1945 সালে এসে। তাহলে আমরা বলতে পারি না যে আইএলও প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই কিন্তু আইএলও প্রতিষ্ঠিত হয়েছিল। যে কারণে এই আইএলও কে বলা হয় এটি হচ্ছে জাতিসংঘের সবচেয়ে প্রাচীনতম সংস্থা। এবং জাতিসংঘের একটা মজার বিষয় হচ্ছে, এখানে জাতিসংঘের সাথে এটি যুক্ত হয় 1946 সালে। এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়। 1946 সালে, প্রতিষ্ঠিত হয় 1919 সালে। আবার বলছি, আইএলও প্রতিষ্ঠিত হয় 1919 সালে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় কিন্তু 1946 সালে। এর মানে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে, এর অন্তর্ভুক্ত হয় 46 সালে। তো এটি হচ্ছে জাতিসংঘের, আপনারা বলতে পারবেন, কেউ কমেন্টে লিখেন তো, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি? আপনি একটু কমেন্ট করেন তো, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি? শফিকুল ইসলাম মিরাজ, সাম্প্রতিক জিকে একটা পিডিএফ চাই। ওকে, আমি যতটুকু জানি সাম্প্রতিক জিকে তো পিডিএফ দেয়া হয় বা হবে। হ্যাঁ, সামিয়া ইসলাম লিখেছেন আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। থ্যাংক ইউ সামিয়া, আপনাকে ব্যাখ্যা প্রদান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা জুমে আছেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান। আপনাদেরকে একটা আমি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি? কারো যদি জানার থাকে তাহলে আমাকে একটু জানান। যারা জুমে আছেন তারাও রেসপন্স করতে পারেন এবং যারা লাইভে আছেন। হ্যাঁ, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি? জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি যদি আপনাকে প্রশ্ন করা হয়? শফিকুল ইসলাম আনসার করেছেন 6টি। ওকে, আর কেউ? সামিয়া ইসলাম 187টি। এটা কি আনসার করলেন আপনি? 187 কি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা? সাবরিনা মমতা সুধা 6টি, ইমরান হোসেন 6টি, জান্নাত স্মৃতি 15টি। তো জান্নাত স্মৃতি যদি 15 আনসার না করতো আপনারা মোটামুটি একটা কট খেয়ে যেতেন। এখানে যারা আমার সাথে জমে আছেন, জান্নাত স্মৃতি আপনি কি লাইভে কমেন্ট করেছেন 15টি? আমাকে একটু জানাবেন। ইজাজ মাহমুদ 15টি, ফাইন। অমৃত 15টি, হ্যাঁ 15টি আনসার হবে। হ্যাঁ 15টি কিন্তু আনসার হবে। ওকে জান্নাত স্মৃতি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জুমি আনসার করেছেন ইশরাত এনি 15টি, ফাইন। দেখুন 6টি যারা আনসার করেছেন আপনারা কিন্তু তাহলে আমার প্রশ্নটা ধরতে পারেননি। আমি প্রশ্নটা করেছিলাম জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি। যদি বিশেষায়িত মানে যদি আপনার প্রশ্নটা এভাবে হয়, স্পেশালিস্ট এজেন্সি অফ দ্য ইউএন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, স্পেশালিস্ট এজেন্সি অফ দ্য ইউএন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, এই প্রশ্নটা করলে আমরা আনসার করব 15। বিশেষায়িত বললেই আমরা আনসার করব কত? 15। বাট যদি বলা হয় প্রিন্সিপাল অথবা মেইন অর্গানস অফ দ্য ইউএন, জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা, জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা বললে আমরা আনসার করব 6 এবং বিশেষ বললে আমরা আনসার করব 15। এর মানে আমরা কি জানলাম?
সামিয়া ইসলাম সদস্য বলেছেন, কিসের সদস্য একটু বলবেন আমাকে? আমি প্রশ্নটা করেছিলাম জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি, তো আপনি কিসের সদস্য বলেছেন আমি জানি না, একটু ব্যাখ্যা দিলে ভালো হয়। ওকে, তাহলে আমরা কি জানলাম? জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হচ্ছে 15টি। আমাদের এখানে মূল টপিকটা কি ছিল? আমাদের মূল আলোচ্য বিষয় ছিল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। সেই 1945 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের 15টি বিশেষায়িত সংস্থা আছে। হ্যাঁ, 15টি। সেই 15টির মধ্যে প্রাচীনতম এবং প্রথম বলতে পারেন সেটা হচ্ছে আইএলও। এই কথাটা বলার জন্যই মূলত এত কথা বলেছি। হ্যাঁ, এই আইএলও হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত যে 15টি সংগঠন আছে এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম। সাবিনা মমতা সুধা, জাতিসংঘের অঙ্গ সংগঠন 6টি। শুধু অঙ্গ সংগঠন বলতে কিছু নেই, মূল অঙ্গ সংগঠন বলতে হবে, গুলিয়ে ফেলা যাবে না, একটু চিন্তা করে করে আনসার দিতে হবে। ওকে, তাহলে চলুন আমরা এবার পরবর্তী আলোচনায় যাই। আপনারা কি বিশেষায়িত এবং মূল অঙ্গ সংস্থা এগুলো দেখতে চাচ্ছেন? একটু জুমে যারা আছেন এবং লাইভে যারা আছেন একটু, হ্যাঁ সামিয়া ইসলাম এবার ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটু একটু লিখবেন যে আপনারা জাতিসংঘের মূল এবং স্পেশালিস্ট যেটা এটা দেখতে চাচ্ছেন কিনা, যে এজেন্সিগুলো। তাহলে আমরা একটু লিখি। হ্যাঁ, জাতিসংঘের বিশেষায়িত যে সংস্থাগুলো, প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জাতিসংঘের স্পেশালিস্ট এজেন্সি। স্পেশালিস্ট এজেন্সি অফ দ্য ইউএন। এবার আমরা পড়বো জাতিসংঘের 15টি বিশেষায়িত সংস্থা। আমি আপনাদেরকে একটা টেকনিক দিয়ে পড়াবো এখানে, সেটা হচ্ছে একটু লিখবেন, এটা উচ্চারণ করবো আমরা আও। আও, মোটু, এডি সাহেব, পাবজি ছেড়ে, পাবজি ছেড়ে, এফএম। এফএম বলতে কোনো সংগঠন হয় না, কেটে দিয়ে লিখবো এমএফ। এফএম লও, হোমে গিয়ে একটু লিখেন তো আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় লাউকে কি বলেন। এখানে যারা জুমে আছেন তারাও লিখবেন, যারা লাইভে আছেন তারাও লিখবেন। আপনি আপনার আঞ্চলিক ভাষায় লাউ, এই লাউকে কি বলেন? আঞ্চলিক ভাষায় আপনি একদম লিখেছেন এখানে প্রীতিলতা কদু বলা হয়, ওকে। ইজাজ কদু বলা হয়, ফাইন। ইশরাত এনি কদু বলা হয়, ওকে। যারা লাইভে আছেন তারাও লিখেন তো আপনার আঞ্চলিক ভাষায় কি বলা হয়। আমি এখানে একটা টেকনিক লিখেছি, মানে একটা ছন্দ লিখেছি বলতে পারেন, ওকে। ছন্দ লিখেছি, সেই ছন্দটা হচ্ছে আও মোটু সাহেব, আও মোটু এডি সাহেব, পাবজি ছেড়ে এফএম লও, হোমে গিয়ে কোদো আর পটেটো খাও। তো এখানে মিলানোর জন্য অনেক কথাই লিখতে হয়েছে, তো সেজন্যই মূলত আমি জানতে চেয়েছিলাম আপনার আঞ্চলিক ভাষায় লাউকে কি বলা হয়। ওকে, যদি আপনার আঞ্চলিক ভাষায় লাউয়ের অন্য কোনো নাম থাকে চাইলে লিখতে পারেন, আমরা একটু জানি, দেখি আসলে আপনার আঞ্চলিক ভাষার নামটা কি। আচ্ছা, জান্নাতুন নাইমা লিখেছেন লাউ ই বলা হয়, ওকে ফাইন। ঈশিতা শশী লাউ বলা হয়, অনেকে লিখেছেন যে লাউই বলা হয়, মানে আপনার আঞ্চলিক ভাষায় লাউই বলে, হ্যাঁ হতে পারে। তাহলে এবার চলুন আমরা এখান থেকে আমাদের সংগঠনগুলো বের করি। আও, আও দিয়ে আমরা দুইটা সংগঠন লিখবো, একটা হচ্ছে ফাও আর একটা লিখবো ইকাও। এই হচ্ছে দুইটা সংগঠন। এম ও, এটা দিয়ে লিখুন আই এম ও, আর একটা লিখবো আমরা উপরে ডব্লিউ এম ও। টিও দিয়ে লিখুন আই টি ইউ। এডি দিয়ে লিখুন ইফাদ, ইফাদ।
টি ইউ দিয়ে লিখুন, ইউপিইউ, বিজি দিয়ে লিখুন ডব্লিউবিজি। এমএফ, এমএফ দিয়ে লিখুন আইএমএফ। এইচও, হু। সিও, ইউনেস্কো। ডিও, ইউনিডো। পিও, উইপো। টিও, ইউএনডব্লিউটিও। এই হচ্ছে 15টা সংগঠন। হ্যাঁ, এই 15টা সংগঠন মূলত জাতিসংঘের বিশেষায়িত সংগঠন হিসেবে পরিচিত। যারা আমার সাথে জুমে আছেন, 15টা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং লিখতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমরা এখানে একটা মিস করেছি, সেটা হচ্ছে আমরা এখানে ল বানানটা এভাবে লিখবো, এল ও, এভাবে লিখবো ল। এরপর এটা দিয়ে একটা সংগঠন লিখবো আমরা, সেটা হচ্ছে আইএলও। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং লিখতে পেরেছেন। হ্যাঁ, সাবরিনা, মমতা, সুধা এবং সামিয়া ইসলাম, আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, উম্মে আসমা কি লিখেছেন, 1919 সালে 19 এপ্রিল আইএলও প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে 15টা অঙ্গ সংস্থা, এরা কিন্তু জাতিসংঘের স্পেশালিস্ট এজেন্সি। এতটুকু লিখতে পেরেছেন? আমাকে যারা জুমে আছেন একটু বলেন তো, এতটুকু লিখতে পেরেছেন কিনা? আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পেশালিস্ট এজেন্সি পড়েছি, প্রিন্সিপাল অর্গানস। অনেকে জানেন, তাও আমি লিখে দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে, আমি দিচ্ছি। আমাদের অফিসার জেনারেল বা ব্যাংক টার্গেট করে আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ, এরপর আপনারা পড়তে থাকবেন আপনাদের। ওকে, আচ্ছা, এখানে আমরা লিখেছিলাম প্রিন্সিপাল অর্গানস অফ দ্য ইউএন, এবং জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা, এটা হচ্ছে 6টা, আপনারা জানেন অনেকে। এরপর আমি লিখে দিচ্ছি ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, এলাবোরেশন শিখে রাখবেন, পরীক্ষা আসে। ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। নাম্বার 4, ট্রাস্টিশিপ, ট্রাস্টিশিপ কাউন্সিল, ওসি পরিষদ। নাম্বার 5, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। 6, সেক্রেটারিয়েট, মহাসচিবের কার্যালয়। এই হচ্ছে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা 6টি। চলুন আমরা এবার পরবর্তী প্রশ্নটা দেখি। আমরা অনেক বেশি আলোচনা করে ফেলেছি। 3 নাম্বার, ওআইসি স্ট্যান্ডস ফর। দেখুন, আমি এখানে যে টপিকটা নিয়ে আসতেছি, আমি হয়তো ওই টপিকটা অনেক বেশি আলোচনা করতে পারছি না, বাট আপনাকে কিন্তু পড়তে হবে। এই টপিকটা এখানে আনা মানেই হচ্ছে আপনাকে আমি একটা গ্রিন সিগন্যাল দিচ্ছি যে আপনি এই টপিকটা পড়ে পরীক্ষার হলে যাবেন। ওআইসি এর এলাবোরেশন কি বলেন তো? ওআইসির পূর্ণ রূপটা কি হবে? যারা জুমে আছেন একটু কমেন্টে জানান, এবং যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই জানাবেন। হ্যাঁ, ওআইসি স্ট্যান্ডস ফর, ওআইসির পূর্ণ রূপটা কি আসলে, এলাবোরেট করলে কি দাঁড়ায়? হ্যাঁ, লিখবেন, কথা বলা যাবে না, কথা না বললে ভালো হয়, লিখলে ভালো হয়। হ্যাঁ, একটু লিখবেন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটি হচ্ছে মুসলিম বিশ্বে একটা আঞ্চলিক সংগঠন, মুসলিম বিশ্বে আঞ্চলিক সংগঠন। এর প্রেক্ষাপট ছিল মূলত আরব ইসরায়েলের
যে যুদ্ধটা, হ্যাঁ, সেই যুদ্ধের প্রেক্ষাপটে মূলত এটি প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, এর আলোচনার দিকে আমরা এখন যাচ্ছি না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টপিকটা ডিটেলসে আপনারা পড়বেন। সৌদি আরবে জেদ্দা ভিত্তিক এই প্রতিষ্ঠানটা ডিটেলসে পরীক্ষার জন্য পড়ে যাবেন। আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে অপশন সি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এখানে আনসার করেছেন সুজন দেবনাথ, সি ফাইন, শাকিল শওকত, ধন্যবাদ। ইমরান হোসেন বি, আচ্ছা বি আনসার করেছেন কেউ একজন? না, বি হবে না, হ্যাঁ, সি হবে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। Where is the headquarters of SCAP situated? দেখুন, একটু আগে আমি আপনাদেরকে ওখানে পড়িয়েছিলাম, ইকোসক পড়িয়েছিলাম। আমি আপনাদেরকে ইকোসক পড়িয়েছিলাম। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা হচ্ছে ছয়টির মধ্যে তৃতীয় মানে 3 নাম্বারটা হচ্ছে ইকোসক। এই ইকোসকের 5টি রিজিওনাল অফিস আছে। ইকোসকের 5টি রিজিওনাল অফিস আছে। সে একটা অফিসের নাম হচ্ছে স্ক্যাপ। আমি আপনাদেরকে 5টা অফিস দেখাচ্ছি। ইসিই, ইসিই মানে হচ্ছে ইকোনমিক কমিশন ফর ইউরোপ, ইকোনমিক কমিশন ফর ইউরোপ। তো এর একটা কার্যালয় আছে, মানে এই যে 5টা অফিস, ইকোসকের 5টা অফিসের আবার 5টা কার্যালয় আছে, মানে কোন দেশ ভিত্তিক অফিসগুলো। তো ইউরোপে ইকোসকের একটা কার্যালয় আছে যেটা হচ্ছে জেনেভাতে, সুইজারল্যান্ড। নাম্বার 2, ইসিএ, ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, এটি হচ্ছে আদিস আবাবা, ইথিওপিয়া। নাম্বার 3, একলাক, ইকোনমিক কমিশন, দুঃখিত, একলাক, ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান। একলাকের এলাবোরেশনটা হচ্ছে ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান। এলাবোরেশন বলেছি। এর সদর দপ্তর কিংবা এর কার্যালয় কিংবা এর অফিস এটা অবস্থিত সান্তিয়াগোতে, চিলি। চিলির সান্তিয়াগোতে এটি অবস্থিত। এবার আসুন 4 নাম্বারটা। 4 নাম্বার হচ্ছে স্ক্যাপ। এই স্ক্যাপটাই হচ্ছে 4 নাম্বার। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এর অফিস ব্যাংককে, থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে এর অফিস অবস্থিত। 5, ইএসসিডব্লিউএ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর ওয়েস্টার্ন এশিয়া, এর মানে পশ্চিম এশিয়ায় মূলত এর একটা অফিস রয়েছে। সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বৈরুত, লেবানন। এই হচ্ছে ইকোসকের 5টি রিজিওনাল অফিস। তাহলে আমরা বলতে পারি আমাদের এই প্রশ্ন উত্তর 4 নম্বর প্রশ্নের থাইল্যান্ডের ব্যাংকক শহরে। যারা জুম এবং লাইভে আছেন এতটুকু লিখতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, এতটুকু লিখতে পেরেছেন কিনা আমাকে একটু জানান তো। এখানে আনসার করেছিলেন সাবরিনা মমতা, সুধা, সামিয়া ইসলাম, সুজন দেবনাথ, উম্মে আসমা, রাবেয়া। ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য এবং সঠিক উত্তর প্রদান করার জন্য। আপনারা কি আজকে ক্লাসটা শেয়ার করেছেন আপনাদের টাইমলাইনে একটু জানাবেন। ওকে, অনেকে লিখেছেন ডান, ফাইন। তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। G20 কনসিস্ট অফ, আমরা এটা অলরেডি আলোচনা করেছি, আপনারাই বলবেন এটার আনসারটা কি হতে পারে। আমি এটা অলরেডি আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, আনসার কি হবে বলেন তো? G20, পিয়াল বণিক, বি, ওকে। নাফিসা জান্নাত বুশরা, শেয়ার ডান, ফাইন।
জয়ী 5-এর বি অমৃত 2। ওকে, হ্যাঁ আমি যেহেতু এটা পড়িয়েছি আপনারা জানেন, সেটা হচ্ছে 19টা দেশ এবং এর সাথে আছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং 21তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে আফ্রিকান ইউনিয়ন। তাহলে এটাই আনসার হবে। আমি গতকালকে আপনাদের আলোচনা করেছিলাম ন্যাটো, আজকে অলরেডি কমনওয়েলথ আলোচনা করেছি, পাশাপাশি একটা টপিক আসিয়ান, এটা পড়তে হবে। আসিয়ান এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। আচ্ছা আমি এলাবোরেশনটা লিখে দিচ্ছি। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংগঠনের নাম হচ্ছে আসিয়ান। বাংলাদেশ কিন্তু আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ, তারপর বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে সংগঠনটা আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য অভিমত প্রকাশ করেছে কিংবা আগ্রহ প্রকাশ করেছে। মুশফিকুর রহমান, ধন্যবাদ আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। ইমরান হোসেন, রুমি আক্তার, সুমা দেব, সামিয়া ইসলাম, সাবরিনা মমতাজ, সুধা, রাবেয়া সঠিক উত্তর প্রদান করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা পরবর্তী টপিক দেখি। দ্য মেম্বার কান্ট্রিজ অফ সাব রিজিওনাল কোঅপারেশন BCIM। দেখুন একটা ইকোনমিক অ্যালায়েন্সের নাম হচ্ছে BCIM। এটা একটা ইকোনমিক অ্যালায়েন্স, ইকোনমিক অ্যালায়েন্স যার স্বপ্নদ্রষ্টা হচ্ছে বাংলাদেশ। এই সংগঠনের উদ্যোক্তা যদি বলেন সেটা হচ্ছে বাংলাদেশ। আপনারা বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি রহমান সুবহানের নাম শুনেছেন, ওই ব্যক্তি হচ্ছেন এই সংগঠনে বলতে পারেন স্বপ্নদ্রষ্টা। তো যাই হোক, যদি পরীক্ষা প্রশ্ন হয় BCIM এর উদ্যোক্তাকে, তাহলে আমরা আনসার অবশ্যই বাংলাদেশ করব। আর যদি বাংলাদেশ নাম না থেকে কোনো ব্যক্তির নাম থাকে, সেক্ষেত্রে আমরা রহমান সুবহানের নাম সঠিক উত্তর হিসেবে আনসার করব। তো এখানে জানতে চাওয়া হয়েছে এই BCIM একটা আঞ্চলিক যে সহযোগিতামূলক অর্থনৈতিক সংস্থা, এটি হচ্ছে আঞ্চলিক সহযোগিতামূলক একটা অর্থনৈতিক সংস্থা। এই BCIM বলতে কি বোঝানো হচ্ছে, মানে এখানে কারা আছে? এখানে আছে বাংলাদেশ, আছে চীন, ইন্ডিয়া, মিয়ানমার। আবারও বলছি, বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার। দ্যাট মিনস এটা হচ্ছে আনসার, অপশন এ। এখানে আনসার করেছেন অনেকে, শোয়েব হাসান আনসার করেছেন, সামিয়া ইসলাম আনসার করেছেন। ধন্যবাদ আপনাকে। সুধা সঠিক উত্তর প্রদান করেছেন। মুস্তাকিম রহমান, বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ। না, মুস্তাকিম এখানে আনসার হবে 6 নম্বরে ক, মানে প্রথমটা আনসার হবে। যারা আমার সাথে জুমে আছেন বুঝতে পেরেছেন? একটু আমাকে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। দেখুন আমি প্রত্যেকটা টপিক আসলে চাইলে ডিটেইলস আলোচনা করতে পারছি না, যেহেতু এটা আপনাদের একটা গাইডলাইন কিংবা আউটলাইন দেওয়া হচ্ছে। মানে একটা দুইটা টপিক পড়লেই অনেক সময় চলে যাবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু মূল যে আলোচ্য বিষয়টা, মানে আপনাদের কি করতে হবে, আপনাদের কিভাবে পড়াশোনা করতে হবে সেটা বুঝবেন না। আপনাদেরকে একটা আমি আউটলাইন ধরিয়ে দিচ্ছি যাতে আপনারা বাসায় বসে পড়তে পারেন। পরবর্তীতে বিমস্টেক, গতকালকে আমি আপনাদেরকে বিমস্টেক পড়িয়েছিলাম। তো এবার আপনারাই বলুন যে বিমস্টেক বলতে কি বোঝাচ্ছে। গতকালকে আমি আপনাদের এই বিমস্টেক আলোচনা করেছিলাম, তো আজকে আমার মনে হয় না আলোচনা করতে হবে, কারণ আপনাদের যেহেতু আলোচনা করা হয়েছে আপনাদের জানা আছে বিমস্টেক বলতে কি বোঝানো হচ্ছে। যারা জুমে আছেন এবং লাইভে আছেন অবশ্যই আনসার করবেন কিংবা রেসপন্স করবেন। সোনিয়া হক, টাইম শেষ বাট আলোচনা অনেক বাকি কিংবা এখনো অনেক প্রশ্ন বাকি আছে, হতাশ হবেন না। 7 নম্বর প্রশ্ন, বিমস্টেকের এলাবোরেশনটা কি হবে? সাবরিনা মমতাজ সুধা আনসার করেছেন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। গতকালকে আমি আলোচনা করেছিলাম বিমস্টেক এটি মূলত একটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটা অর্থনৈতিক জোট, যেটি 1997 সালের 6 জুন প্রতিষ্ঠিত হয় এবং 1997 সালে 22 ডিসেম্বর মিয়ানমার যোগ দেয়। পরবর্তীতে নাম হয়ে যায় বিমস্টেক। এটির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ।
যার সদর দপ্তর বলতে পারেন কিংবা কার্যালয় বলতে পারেন বাংলাদেশের ঢাকায় অবস্থিত। তো এই সংগঠনের যদি এলাবোরেশন আমরা চিন্তা করি তাহলে অপশন সি হয় সঠিক উত্তর। তো আমরা এটা নিয়ে বেশি আলোচনা করবো না, যেহেতু আমরা এটা ডিটেলসে পড়েছি গতকালকে। আমরা এবার পরবর্তী টপিকে যাই। যারা আমার সাথে জুমে আছেন আপনাদের স্পিকারটা একটু অফ করতে হবে, স্পিকারটা একটু অফ রাখতে হবে। আপনার কারো কারো স্পিকার অন করা আছে, হ্যাঁ, স্পিকারটা অফ রাখবেন। পরবর্তীতে বলা হয়েছে নিউ মেম্বার অফ ব্রিক্স আর, এর মানে এই ব্রিক্স এই নামের মধ্যে 5টা দেশ আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা। বুঝে বুঝে আনসার করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। বলা হয়েছে এই 5টা দেশ বাদে অন্য কোন দেশগুলো ব্রিক্স এর অন্তর্ভুক্ত হয়েছে। অপশন এ ইজিপ্ট, ইরাক, সৌদি আরবিয়া, দ্য ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড তিউনেশিয়া। আমি আপনাদেরকে এটা যখন পড়াই একটা টেকনিক পড়াই, সেটা হচ্ছে 2I 3E। আমরা বলবো ব্রিক্স এর টোটাল সদস্য কত, 10টি। তো এই 10টির মধ্যে এই নামের মধ্যে আছে 5টি ব্রিক্স। এর সাথে একটা টেকনিক করব 2I 3E, এর মানে 2টা I 3টা E। এটা পড়লেই কিন্তু আমরা আমাদের সদস্য দেশগুলো কিন্তু বের করতে পারবো। 2I 3E, এখান থেকে কিন্তু আমরা 5টা দেশ পাবো। পাশাপাশি ব্রিক্স এই নামের মধ্যে থেকে 5টা দেশ পাচ্ছি। একটু দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই। যদি বলা হয় ব্রিক্স এর সদস্য দেশ কতটি, তাহলে আমরা আনসার করব কতটি, 10টি। এখন কখনো কখনো পরীক্ষা প্রশ্ন করতে পারে যে নিচের কোন দেশটি ব্রিক্স এর সদস্যভুক্ত অথবা সদস্যভুক্ত নয়। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কিন্তু প্রত্যেকটা দেশ। দেখুন এই নামের মধ্যে আছে কারা, নামের মধ্যে আছে ব্রাজিল, রাশিয়া, এখানে আছে ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা। তাহলে আমরা এখানে কয়টা দেশ পেয়েছি, 5টা দেশ পেয়েছি। আমাদের টেকনিকটা কি ছিল, আমাদের টেকনিকটা ছিল ব্রিক্স 5 প্লাস 2I 3E, এর মানে 2টা I 3টা E। তাহলে এবার চলুন এই যে 2টা I এবং 3টা E সেটা একটু দেখবো। তো 2টা I এর মানে আমরা এখানে লিখতে পারি 2টা I 3টা E, এই হচ্ছে 3টা E। এখান থেকে আমরা বাকি 5টা দেশ বের করব। প্রথম যে ইটা আছে এখানে, এই ই দিয়ে লিখুন ইজিপ্ট। ইজিপ্ট মানে হচ্ছে মিশর। পরের ই দিয়ে লিখুন ইথিওপিয়া। ইথিওপিয়া, 2টা দেশ লিখেছি আমরা, ইজিপ্ট এবং ইথিওপিয়া, 2টাই হচ্ছে আফ্রিকান কান্ট্রি। এরপর লিখুন এই যে আরেকটা ই আছে, এই ই দিয়ে লিখবো আমরা ইউনাইটেড আরব এমিরেটস। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ই আছে, এই যে ই আছে। তাহলে আমরা কি পেয়েছি, 3টা ই থেকে 3টা দেশ পেয়েছি, ইজিপ্ট, ইথিওপিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস। আমরা 3টা ই থেকে 3টা ই দেশ পেলাম। একটা হচ্ছে এবার আই, আই মানে লিখুন ইরান, ইরান। আরো একটা আই আছে, এই আই মানে লিখুন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া লিখে আমরা অবশ্যই লিখে রাখবো 2025। এর মানে আমরা বলতে পারি ব্রিক্স এর সর্বশেষ সদস্য যদি প্রশ্নটা করা হয় তাহলে আনসার হবে ইন্দোনেশিয়া। 2025 সালের 6 জানুয়ারি ইন্দোনেশিয়া ব্রিক্স এর 10ম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ব্রিক্স এর 10টা সদস্য মুখস্থ রাখবো। আমাদের জন্য সহজ হয় সেটা হচ্ছে এই 5টা দেশ মুখস্থ রাখা, বাট বাকি যে 5টা, ওই 5টা আমরা অনেক সময় ভুলে যাই কিংবা মনে রাখতে পারি না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, সেক্ষেত্রে আমরা এই টেকনিকটা মাথায় রাখবো, 2I 3E। আপনারা এতটুকু যদি বুঝে থাকেন তাহলে লিখবেন, আমাদের প্রশ্ন নাম্বার কত ছিল, এটা 8। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে লিখবেন 8 ডান। 8 নাম্বার প্রশ্নটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে লিখেন 8 ডান। আমার সাথে যারা জুমে আছেন এবং লাইভে আছেন, যারা বুঝতে পেরেছেন তারা লিখবেন 8 ডান। ওকে, তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই, দেখি কি আছে। হু ইজ দ্য চিফ ইকোনমিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক, মানে বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন কে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, দেখুন বিশ্ব ব্যাংকের যিনি প্রধান হন তাকে বলা হয় প্রেসিডেন্ট। একটু জানতে হবে ওয়ার্ল্ড ব্যাংক,
ওয়ার্ল্ড ব্যাংক, দুইটা টপিক খুব কাছাকাছি, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আরেকটা হচ্ছে আইএমএফ, খুব কাছাকাছি। দেখুন আইএমএফ, গতকালকে আমি আপনাদের পড়িয়েছিলাম আইএমএফ, যিনি বিশ্ব ব্যাংকের প্রধান হন তাকে বলা হয় প্রেসিডেন্ট। যিনি আইএমএফ এর প্রধান তাকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর, দ্যাট মিনস ব্যবস্থাপনা পরিচালক। একটু বুঝুন, আইএমএফ এর যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তাকে বলা হয় এমডি কিংবা ম্যানেজিং ডিরেক্টর কিংবা ব্যবস্থাপনা পরিচালক, বাট ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রধান হন তাকে বলা হয় প্রেসিডেন্ট। খুব সহজ একটা বিষয়, বাট এই জায়গাটা একটু শেখার আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সব সময়ের জন্য ইউএসএ থেকে নির্বাচিত হবেন। আবারও বলছি, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সব সময় ইউএসএ থেকে নির্বাচিত হবেন, বাট আইএমএফ এর যিনি এমডি হবেন কিংবা ব্যবস্থাপনা পরিচালক হবেন, এই ব্যক্তি সব সময় ইউরোপ থেকে নির্বাচিত হবেন, ইউরোপ। এবার আসুন, আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল বিশ্ব ব্যাংকের চিফ ইকোনমিস্ট হিসেবে কে দায়িত্ব পালন করছেন, হু ইজ দ্য চিফ ইকোনমিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংকের চিফ ইকোনমিস্ট, দ্যাট মিনস প্রধান অর্থনীতিবিদ হিসেবে কে দায়িত্ব পালন করছেন। দেখুন, আইএমএফ এও কিন্তু চিফ ইকোনমিস্ট হিসেবে একজন দায়িত্ব পালন করেন, এবং বিশ্ব ব্যাংক কিংবা ওয়ার্ল্ড ব্যাংকেও কিন্তু একজন চিফ ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তো সেক্ষেত্রে যদি আমাদের বিশ্ব ব্যাংক জানতে চাওয়া হয় যে চিফ ইকোনমিস্ট হিসেবে কে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আমরা আনসার করবো ইন্দারমিত গিল। আমাদের অপশন বি দেখতে পাচ্ছেন অজয় বাঙ্গা আছে, এই ব্যক্তি মূলত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে আমাদের এখন প্রশ্ন হতেই পারে যে তাহলে আইএমএফ এর যিনি চিফ ইকোনমিস্ট তার নাম কি? যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আইএমএফ এর চিফ ইকোনমিস্টের নাম কি? আইএমএফ এর চিফ ইকোনমিস্টের নাম কি? যারা জুমে আছেন আমার সাথে রেসপন্স করতে পারেন, যারা লাইভে আছেন আমার সাথে রেসপন্স করতে পারেন। আইএমএফ এর চিফ ইকোনমিস্টের নাম কি? আপনারা আইএমএফ এর চিফ ইকোনমিস্ট লিখতে লিখতে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আইএমএফ এর এমডি কিংবা ম্যানেজিং ডিরেক্টর নামটা আমি লিখে দিচ্ছি, ক্রিস্টালিনা, ক্রিস্টালিনা জর্জিয়েভা, জর্জিয়েভা। ওনার দেশ বুলগেরিয়া, দ্যাট মিনস আপনারা বুঝে ফেলেছেন ওনার দেশ হচ্ছে বুলগেরিয়া, দ্যাট মিনস এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ হচ্ছে বুলগেরিয়া। এই বুলগেরিয়া থেকে নির্বাচিত ক্রিস্টালিনা জর্জিয়েভা বর্তমানে আইএমএফ এর এমডি কিংবা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আপনাদের কাছে আমি প্রশ্নটা করেছিলাম আইএমএফ এর চিফ ইকোনমিস্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন কে? আইএমএফ এর চিফ ইকোনমিস্ট হিসেবে বর্তমানে কে দায়িত্ব পালন করছেন? পারা যাবে? সামথিং না, অনেকেই চেষ্টা করেছেন জুমে যারা আছেন, না নামটা আসলে হয়নি। আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। আইএমএফ এর যিনি চিফ ইকোনমিস্ট, চিফ ইকোনমিস্ট অফ আইএমএফ, আইএমএফ এর যিনি চিফ ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার নাম হচ্ছে পিয়েরে, পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস, পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস, যার দেশ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স থেকে নির্বাচিত পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস, এই ব্যক্তি বর্তমানে আইএমএফ এর চিফ ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, কে একজন লিখেছেন জান্নাত স্মৃতি অলিভিয়ার, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আপনি চেষ্টা করেছেন, ধন্যবাদ আপনাকে। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখুন, এত আলোচনা করার একটাই কারণ, আমি এখানে আপনাদেরকে কি দেখিয়েছি, আমি আমাদের টপিকটা ছিল ওয়ার্ল্ড ব্যাংক, সেই ওয়ার্ল্ড ব্যাংক পড়াতে গিয়ে আমি কিন্তু আইএমএফ আলোচনা করেছি। গতকালকে কিন্তু এই টপিকগুলো ডিটেইলসে আমি আপনাদেরকে দেখিয়েছি। এত কিছু আলোচনা করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি এই টপিকগুলো পড়ে পরীক্ষা দিতে যাবেন। এর মানে হচ্ছে এই টপিকগুলো এই মুহূর্তে আগামীর যে কোনো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য মূলত এত বেশি আলোচনা করা হচ্ছে। আমরা কিন্তু শুধু প্রশ্নে আনসার দিয়ে যাচ্ছি না, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মোটামুটি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দ্য হেডকোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক লোকেটেড ইন। দেখুন, একটু আগে আমরা কি পড়েছিলাম? বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ।
এরপরে আরেকটা বিশ্ব ব্যাংক নিয়ে প্রশ্ন করা হয়েছে। অনেক সময় কিন্তু একটা টপিক থেকে একাধিক প্রশ্ন হয়, প্রশ্নটা পাশাপাশিও থাকতে পারে, মাঝখানে একটা গ্যাপও থাকতে পারে, মানে দুইটা তিনটা প্রশ্ন পরে থাকতে পারে, এটা দোষের কিছু না। অনেক সময় কিন্তু একটা প্রশ্ন থেকে কিন্তু একটা টপিক থেকে একাধিক প্রশ্ন হতে পারে। জানতে চাওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার, দ্যাট মিনস সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এখানে কি আছে? জেনেভা, ওয়াশিংটন ডিসি, প্যারিস, নান অফ দিস। এর মানে আমরা অন্তত তিনটা অপশন পেয়েছি, এখানে আনসার হতে পারে। দেখুন, যদি চিন্তা করেন জেনেভাতে অনেকগুলো সংগঠনের সদর দপ্তর রয়েছে, একদম নর্মালি যদি চিন্তা করেন জাতিসংঘের ইউরোপিয়ান সদর দপ্তর, আচ্ছা আমি ইংলিশে লিখে দিই, ইউরোপিয়ান হেডকোয়ার্টার্স অফ দ্য ইউএন, ইউরোপিয়ান হেডকোয়ার্টার্স অফ দ্য ইউএন, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর মূলত সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এরপরে চলুন পরের অপশন, ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন ডিসিতে মূলত বিশ্ব ব্যাংক এবং আইএমএফ দুইটা প্রতিষ্ঠানেরই সদর দপ্তর অবস্থিত। আইএমএফ এবং বিশ্ব ব্যাংক দুইটা প্রতিষ্ঠানের সদর দপ্তর মূলত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আপনাদেরকে একটা আমি প্রশ্ন করছি, একটু চেষ্টা করে দেখুন পারেন কিনা। এই যে আমরা যাকে বিশ্ব ব্যাংক হিসেবে চিনি, এটি পূর্বে কি নামে পরিচিত ছিল? বিশ্ব ব্যাংক পূর্বে কি নামে পরিচিত ছিল বলা যাবে? আমাকে কমেন্ট করে জানান আপনারা যে বিশ্ব ব্যাংক পূর্বে কোন সংগঠন নামে পরিচিত ছিল। ওকে, পরবর্তীতে চলুন প্যারিস। ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোর সদর দপ্তর মূলত ফ্রান্সের প্যারিসে অবস্থিত। দেখেন, আমি যে সংগঠনগুলো লিখছি প্রত্যেকটা টপিকে গিয়ে কিংবা প্রত্যেকটা প্রশ্নে গিয়ে, সাবরিনা মমতা সুধা কি লিখেছেন? স্যার 9 নম্বরেরটা কি হবে বললেন না কেন? আচ্ছা 9 নম্বর প্রশ্ন উত্তর আমি বলিনি, 9 নম্বর তো বলেছিলাম, এই যে ইন্দারমিত গিল হবে, এতে দাগ দেয়া আছে তো। 9 নম্বর প্রশ্নের উত্তর আনসার করা আছে তো, ইন্দারমিত গিল। হ্যাঁ, আচ্ছা যে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নটাই। হ্যাঁ, 10 নম্বর প্রশ্নে প্রথম তিনটা অপশন দেখুন। প্রথম অপশন হচ্ছে জেনেভা, জেনেভাতে একাধিক সংগঠনের সদর দপ্তর আছে, তবে এই মুহূর্তের জন্য আলোচিত লিখেছি যে জাতিসংঘের ইউরোপিয়ান সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। ওয়াশিংটন ডিসি, ইউএস এর ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সদর দপ্তর। তো আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম বিশ্ব ব্যাংকের পূর্ব নামটা কি? বিশ্ব ব্যাংকের পূর্ব নাম ছিল আইবিআরডি। 1956 সাল পর্যন্ত বর্তমানে যাকে আমরা বিশ্ব ব্যাংক হিসেবে চিনি, এই বিশ্ব ব্যাংক নামকরণটা মূলত করা হয় 1956 সালে। 1944 সালে মূলত এটি আইবিআরডি নামে প্রতিষ্ঠিত হয়। 1944 সালে এটি আইবিআরডি নামে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি 1956 সালে গিয়ে নাম ধারণ করে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে আমরা বলতে পারি ওয়ার্ল্ড ব্যাংক নামকরণটা করা হয় 1956 সালে, যার পূর্ব নাম হচ্ছে আইবিআরডি। তাহলে আপনাদেরকে যদি প্রশ্নটা এভাবে করা হয়, আমার সাথে যুক্ত আছেন এবি মমিন, ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যদি প্রশ্নটা এভাবে করা হয় যে বিশ্ব ব্যাংক কোন কনফারেন্সের আউটপুট বা ফলাফল, আপনারা জানেন আইএমএফ এবং আইবিআরডি এই দুইটা সংগঠন মূলত একটা কনফারেন্সের আউটপুট। সেই কনফারেন্সটার নাম কি কেউ বলতে পারবেন? বিশ্ব ব্যাংক এবং আইএমএফ দুইটা সংগঠন, আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। ব্রেটন উডস, ফাইন, একজন আনসার করেছেন ব্রেটন উডস কনফারেন্স। ডিউরেশন 1944 সালের 1 থেকে 22 জুলাই। 1944 সালে 1 থেকে 22 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য, একটু লিখে ফেলবেন ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, ইউএসএ। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে একটা কনফারেন্স হয় বা একটা সম্মেলন হয়। সেই সম্মেলনটার নাম কি ছিল? ব্রেটন উডস কনফারেন্স। তো এবার আসুন, এই ব্রেটন উডস কনফারেন্সের একটা পরিচয় আছে। এটা আসলে কোন টাইপের সম্মেলন ছিল বা কনফারেন্স ছিল সেটা আমরা একটু দেখি। এই সম্মেলনের পরিচয় হচ্ছে ইউএনস মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল কনফারেন্স।
ফিনান্সিয়াল কনফারেন্স, এটি হচ্ছে জাতিসংঘের মুদ্রা এবং অর্থনীতি সংক্রান্ত কনফারেন্স। আবারও বলছি, এটি জাতিসংঘের মুদ্রা এবং অর্থনীতি সংক্রান্ত কনফারেন্স। দেখুন, একটা টপিক থেকে হাজার রকম প্রশ্ন করা যায়। পরীক্ষা প্রশ্ন হতে পারে ব্রিটন উডস কনফারেন্সটা আসলে কোন টাইপের ছিল, এর পরিচয়টা কি। সেক্ষেত্রে আমরা আনসার কি করব, এটি জাতিসংঘের মুদ্রা এবং অর্থনীতি সংক্রান্ত কনফারেন্স। এই কনফারেন্সের লোকেশনটা কি ছিল, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডস নামক স্থানে। কখন হয়েছিল, 1944 সালে 1 থেকে 22 জুলাই। এবার আসেন, এই কনফারেন্সের আউটপুট কি, এই কনফারেন্সের রেজাল্টটা কি ছিল বা আউটপুট কি ছিল। এই কনফারেন্সের আউটপুট ছিল মূলত আইএমএফ। আইএমএফ নামে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা ছিল এই কনফারেন্সের অন্যতম একটা মূল উদ্দেশ্য, এবং প্রস্তাব করা হয়েছিল আইবিআরডি নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করা হবে, এবং আরো একটা সংগঠন, সেটা হচ্ছে আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। বাট এই সংগঠনটা সফল হতে পারেনি। আমি 3 নাম্বার যেটা লিখেছি সেটা হচ্ছে এটি সফল হতে পারেনি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন এই সংগঠনটা সফল হতে পারেনি, যে কারণে পরীক্ষা যদি প্রশ্ন হয় যে ব্রিটন উডস কনফারেন্সের আউটপুট কোনটি বা কোনগুলো, সেক্ষেত্রে আমরা আনসার করব আইএমএফ এবং আইবিআরডি। এই আইবিআরডি এটি 1956 সালে গিয়ে নাম ধারণ করে ওয়ার্ল্ড ব্যাংক অথবা ডাব্লিউবি, যাকে আমরা বর্তমানে বিশ্ব ব্যাংক হিসেবে চিনি। এর পূর্ব নামটা কিন্তু আইবিআরডি। আবারও বলছি, এই বিশ্ব ব্যাংকের পূর্ব নাম আইবিআরডি। এই বিশ্ব ব্যাংক হচ্ছে ব্রিটন উডস কনফারেন্সের একটা আউটপুট। আশা করি যতটুকু আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন। এটা লিখবেন যে 10 ডান। যারা বুঝতে পেরেছেন তারা লিখবেন 10 ডান, কারণ আমাদের এই প্রশ্ন নম্বরটা ছিল 10 নম্বর। যদি বুঝে থাকেন তাহলে লিখুন 10 ডান। এবার আমরা 11 নম্বর প্রশ্নটা দেখব। যারা আমার সাথে জুমে আছেন ধন্যবাদ, অনেকেই ডান লিখেছেন, রেসপন্স করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর যারা আমার সাথে লাইভে আছেন, আপনারা বুঝতে পেরেছেন কিনা, আফটার অল যতটুকু আলোচনা করা হয়েছে এতটুকু ক্লিয়ার কিনা। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমাকে জানান। 10 ডান লিখবেন। হ্যাঁ, যারা বুঝতে পেরেছেন তারা লিখবেন 10 ডান। অনেকেই অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক আলোচনা লিখেছেন, খুবই ভালো লাগছে আপনাদের এই রেসপন্স গুলো। শেষের দিকে আবারও বলছি, যদি কেউ পরবর্তীতে যুক্ত হয়ে থাকেন, অবশ্যই এখনো আমাদের অনেক আলোচনা বাকি আছে। আপনি চাইলে আপনার শুভাকাঙ্ক্ষীদের মেনশন করতে পারেন আপনার টাইমলাইনে, কিন্তু শেয়ার দিয়ে আপনার শুভাকাঙ্ক্ষীদের দেখার সুযোগ করে দিতে পারেন। ওকে, চলুন পরবর্তী আলোচনায়। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইজ দ্য রেজাল্ট অফ। দেখুন, একটু আগে আমি যেই আলোচনাটা করেছি সেই আলোচনাটা কিন্তু এখন একটা প্রশ্ন এসেছে। জানতে চাওয়া হয়েছে আইএমএফ কোন কনফারেন্সের আউটপুট। প্রথম প্রশ্ন হাভানা কনফারেন্স, পরের প্রশ্ন জেনেভা কনফারেন্স, পরের প্রশ্ন রোম কনফারেন্স, অপশন ডি ব্রিটন উডস কনফারেন্স। তাহলে আপনারাই বলুন আনসার কি হবে। আনফিল্টার্ড তাজ, ধন্যবাদ আপনাকে সঠিক উত্তর প্রদান করার জন্য। এগারো নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলুন। হ্যাঁ, 11 অনেকে আনসার করেছেন। সুজন আনসার করেছেন 11 ডি, সাবরিনা মমতা সুধা 11 ডি। আচ্ছা, সামিয়া ইসলাম লিখেছেন এই কোটেশনটা নিয়ে কত যে যুদ্ধ হয়েছিল, ফেসবুকে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা আসছিল। হ্যাঁ, ব্রিটন উডস কনফারেন্সের আউটপুট হিসেবে আমরা আনসার দিব কোনটা, আইএমএফ এবং আইবিআরডি, দ্যাট মিনস ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, তাহলে আমরা অলরেডি পেরেছি, সেটা হচ্ছে ব্রিটন উডস কনফারেন্স। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্য অর্গানাইজেশন অফ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ ইজ নোন অ্যাজ। আমি একটু আগে এখানে যে অপশনটা আনসারটা হবে সেটা অলরেডি বলেছি, আপনারা চাইলে আনসার করতে পারেন। যারা জুমে আছেন রেসপন্স করুন। 12 নম্বর প্রশ্ন উত্তর কি হবে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, আমি অলরেডি কিন্তু আলোচনা করেছি। বারো নম্বর প্রশ্ন উত্তর কি হচ্ছে তাহলে, জান্নাত স্মৃতি লিখেছেন আসিয়ান। ওকে, ফাইন। নাহিদ হাসান 12 বি, জান্নাতুল 12 বি। ওকে, ফাইন। সুজন আনসার করেছেন 12 বি, শোয়েব হাসান 12 বি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এর মানে দেখতে পাচ্ছেন এখানে ন্যাটো,
সার্ক, আসিয়ান, ওপেক। ভাই আপনি যদি পরীক্ষা দিতে চান আগামীর যে কোনো পরীক্ষা, তাহলে আপনার জন্য এগুলো হচ্ছে রয়্যাল টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আপনি যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনি আগামীতে পার্টিসিপেট যে করবেন, আপনাকে এই টপিকগুলো পড়ে যেতে হবে। আপনার হাতে কিংবা আপনার সামনে যে কোনো চাকরি পরীক্ষা থাকলে এই টপিকগুলো বাদ দেওয়ার সুযোগ নেই। প্রত্যেকটা টপিক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে কোনো টপিক আমি বাদ দিতে পারবো না এক কথায়। 13, the organization received the Nobel Peace Prize for the 3 times. দেখুন এখানে একটা আসিয়ান, পরেরটা দেখুন, একটা অর্গানাইজেশন, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা 3বার নোবেল পুরস্কার পেয়েছে, সেই সংগঠনটার নাম কি? জাতিসংঘ নোবেল পুরস্কার পায় মূলত 2001 সালে, এটা জানা থাকা ভালো। প্রথম অপশনটার সংক্ষেপ যদি বলি, অ্যাব্রিভিয়েশন আইসিআরসি, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এটি মূলত 3বার নোবেল পুরস্কার অর্জন করে। আইসিআরসি। বুঝতে পেরেছেন? মানে কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে যে প্রশ্নটা হবে আপনি বুঝতে পারবেন, এজন্য কি করতে হবে? সেবামূলক সংগঠন, সেবামূলক। ওকে, লিখে দিচ্ছি, এই আইসিআরসি সেবামূলক সংগঠন, সেবামূলক সংগঠন বা সংস্থা। এজন্য যে কাজটা করতে হবে, একটু ডিটেলসে পড়তে হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে গেলাম। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইউএনডিপি? ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা জানতে চাওয়া হয়েছে। ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটি একটি জাতিসংঘের অঙ্গ সংস্থা। যদি শুধু অঙ্গ সংস্থা বলেন তাহলে সেক্ষেত্রে আনসার করা যায়, মূল বা বিশেষ বলা যাবে না। ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থা, জাস্ট এতটুকুই। মূল বা বিশেষ বলার কোনো সুযোগ নেই। এটাকে যদি ইংলিশে বলেন এজেন্সি বলতে পারেন, অথবা অর্গানস বলতে পারেন, অর্গানস অফ দা ইউএন, জাতিসংঘের অঙ্গ সংস্থা, সেটার নাম কি? ইউএনডিপি। তো এই ইউএনডিপি এর এলাবোরেট করলে কি হয়? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর সদর দপ্তর যদি বলা হয় নিউ ইয়র্ক। একটু আমরা লিখেছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এর সদর দপ্তর লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। তো ওয়াশিংটনে আমরা দেখেছি কি কি আছে, প্যারিসে কি আছে সেটা দেখেছি। ইউএনডিপির সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। অনেকে সঠিক উত্তর প্রদান করেছেন 14 গ, ধন্যবাদ আপনাদেরকে। সামিয়া ইসলাম, সুধা, রিক্তা আক্তার, সোনিয়া হক, সঠিক উত্তর প্রদান করার জন্য ধন্যবাদ। চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ডে, এখানে একটা এস হবে, রাইটস ডে, এটা কবে সেটা জানতে চাওয়া হয়েছে। মানে বিশ্ব বুদ্ধিবৃত্তিক দিবস। আচ্ছা আমাকে একটু বলুন তো, বিশ্ব বুদ্ধিবৃত্তিক সংস্থা কোনটি? বিশ্ব, গতকালকে বলেছিলাম আমি, বুদ্ধিবৃত্তিক সংস্থা কোনটি? গতকালকে আমি আপনাদেরকে এটা পড়িয়েছিলাম। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সংস্থা সেটা কোনটি আমাকে বলুন তো। আচ্ছা, যে আলোচনা আমরা ছিলাম, উইপো। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সংস্থা হচ্ছে উইপো। তো এই বিশ্ব বুদ্ধিবৃত্তিক দিবসটা মূলত 26 এপ্রিল। এর মানে আপনাদেরকে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দিবসগুলো, সেই দিবসগুলো পড়তে হবে, অবশ্যই দিবসগুলো পড়বেন। Which organization urged to ban the worldwide use of smartphones in school and order to curtail classroom disruption and encourage better learning outcomes? এক কথায়
এই যে সংগঠনগুলো আছে এর মধ্যে একটা সংগঠন কি করেছে, স্কুলে মূলত উচ্চ শিক্ষার জন্য কিংবা একটা সঠিক শিক্ষা অর্জন করার জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। সেই সংগঠনটার নাম হচ্ছে ইউনেস্কো। আমরা ইউনাইটেড নেশনস অনেক কিছু পড়েছি, একটি ইউনিসেফটা দেখি। এটি মূলত এর এলাবোরেশনটা দেখুন, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, শিশুদের উন্নয়ন তহবিল। এটাকে বলা হয় শিশুদের জাতিসংঘের, এটাকে বলা হয় জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল, শিশু উন্নয়ন তহবিল। ইউনিসেফকে বলা হয় জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল। ওকে, তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। হোয়াট ইজ দ্য রোল অফ OPCW? দেখুন, রোল মানে হচ্ছে ভূমিকা বা পরিচয়, এটা বলতে পারেন যে এই OPCW, অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, অর্গানাইজেশন ফর দ্য prohibition of chemical weapons। আমি এলাবোরেশনটা লিখেছি, মানে এটার কাজটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান আসলে কাজটা কি? কাজটা হচ্ছে ট্রায়াল অফ ওয়ার ক্রাইমস, মানে যুদ্ধের যেই প্রস্তুতি সেটা হবে। ডিস্ট্রাকশন অফ কেমিক্যাল ওয়েপন্স, মানে যে সকল কেমিক্যাল ওয়েপন গুলো আছে এগুলোকে ধ্বংস করা। পিস কিপিং, শান্তি রক্ষা করা। পলিফারেশন, মানে উৎপাদন করা অফ কেমিক্যাল ওয়েপন্স, মানে যে সকল কেমিক্যাল ওয়েপন্স রয়েছে বিষাক্ত বা রাসায়নিক যে সকল ধ্বংসাত্মক পদার্থ রয়েছে সেগুলোকে কি, বা অস্ত্র রয়েছে সেগুলোকে কি উৎপাদন করা না, ধ্বংস করা। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে কেমিক্যাল যে ওয়েপন গুলো আছে এগুলোকে ধ্বংস করা, উৎপাদন করা না। পলিফারেশন মানে হচ্ছে উৎপাদন করা, সৃষ্টি করা, জন্ম দেওয়া। এর কাজ হচ্ছে ধ্বংস করা। এটির লক্ষ্য হচ্ছে এটি ধ্বংস করতে চায়, ভ্যানিশ করতে চায়। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী টপিকে যাই। হোয়াট ডাজ ইউনিসেফ স্ট্যান্ড ফর? আমি একটু আগে লিখেছি ইউনিসেফের এলাবোরেশনটা লিখেছি, আপনারা চাইলে এবার আনসার করতে পারেন। ইউনিসেফের আনসারটা কি হবে এলাবোরেট করলে? যারা জুমে আছেন একটু আমাকে জানান তো। নাফিজা সুলতানা আনসার করেছেন। সামিয়া ইসলাম। আমরা এখন 18তে চলে আসছি। রিক্তা আক্তার, এবার 18 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছি। ওকে, হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর প্রদান করেছেন। 18D হবে আনসার, আমরা এটা অলরেডি দেখেছি। 19, দ্য ওয়াচ ডগ অব ইন্টারন্যাশনাল ট্রেড। দেখুন, আন্তর্জাতিক বাণিজ্যের ওয়াচ ডগ হিসেবে পরিচিত একটা সংস্থা, ওয়াচ ডগ। ওয়াচ ডগ, বিশ্ব বাণিজ্যের ওয়াচ ডগ কাকে বলা হয় বলেন তো? বিশ্ব বাণিজ্যের ওয়াচ ডগ কাকে বলা হয়? হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাকে বলা হয় বিশ্ব বাণিজ্যের ওয়াচ ডগ, যার পূর্ব নাম হচ্ছে গ্যাট। AWT এর যাত্রা শুরু হয় 1 জানুয়ারি 1995, আর গ্যাটের যাত্রা শুরু হয় 1947 সালে। গ্যাট পরিবর্তিত হয়ে 1995 সালে নাম হয় WTO, যাকে বলা হয় বিশ্ব বাণিজ্যের ওয়াচ ডগ। আবারও বলছি, এই WTO এর এক্স নেম হচ্ছে গ্যাট, যেটি যাত্রা শুরু করে 1947 সালে। পরবর্তীতে নাম করা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার যাত্রা শুরু হয় 1995 সালের 1 জানুয়ারি, এবং এটিকে বলা হয় বিশ্ব বাণিজ্যের ওয়াচ ডগ। ওকে, অনেকেই সঠিক উত্তর প্রদান করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। সামিয়া ইসলাম, সুধা, কাজল, রিক্তা শিকদার,
ধন্যবাদ সঠিক উত্তর প্রদান করার জন্য। পরবর্তীতে, হুইচ অর্গানাইজেশন অন দ্য নোবেল প্রাইজ ফর ক্লাইমেট চেঞ্জ রিলেটেড অ্যাক্টিভিটিস, জানতে চাওয়া হয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমের সাথে জড়িত থেকে একটা সংস্থা, একটা আন্তর্জাতিক সংস্থা নোবেল পুরস্কার অর্জন করেছে, সেই সংস্থাটার নাম কি আসলে? মানে জলবায়ু পরিবর্তন রিলেটেড কাজ করে বা কর্মের মাধ্যমে একটা আন্তর্জাতিক সংস্থা নোবেল পুরস্কার অর্জন করেছে, সেটার নাম কি? ইউএনডিপি, আইপিসিসি, ইউনেপ, ইউনেস্কো, প্রত্যেকটা সংগঠনই আমি আপনাদের অলরেডি গতকালকে এবং আজকের আলোচনার মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তাহলে আমরা আনসার হিসেবে কোনটাকে নেব? আইপিসিসি, অনেকে আনসার করেছেন অলরেডি জুমে। আইপিসিসি, হ্যাঁ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটাই আনসার হবে। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটি হবে আনসার। এটি প্রতিষ্ঠিত হয় মূলত 1988 সালে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। এই আইপিসিসি এর ফাউন্ডার যদি বলা হয়, মানে প্রতিষ্ঠাতা হচ্ছে ইউনেপ অ্যান্ড ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংস্থা, এবং জাতিসংঘের পরিবেশ সংস্থা। এই দুইটা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে মূলত আইপিসিসি প্রতিষ্ঠা করা হয় 1988 সালে। এই প্রতিষ্ঠানটা মূলত 2007 সালে নোবেল পুরস্কার অর্জন করে। 2007-এ নোবেল পুরস্কার অর্জন করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী আলোচনায় যাই। Where is the headquarter of International Atomic Energy Agency? বিশ্ব আণবিক শক্তি সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, যাকে কি বলা হয়? IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি। কোথায় অবস্থিত বলেন? অস্ট্রিয়া, ফাইন। যার সদর দপ্তর মূলত অস্ট্রিয়াতে অবস্থিত, অস্ট্রিয়ার ভিয়েনাতে। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে মূলত IAEA এর সদর দপ্তর অবস্থিত। অনেকে সঠিক উত্তর প্রদান করেছেন। 21-এর এ কাজল আনসার করেছেন, সামিয়া ইসলাম, সুধা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। WTO রিলেটস টু, মানে WTO এর এলাবোরেট করলে কি হয় সেটা জানতে চাওয়া হয়েছে নাকি না জানতে চাওয়া হয়েছে কোন বিষয়ের সাথে জড়িত। দেখুন, একটু মাথায় রাখতে হবে, সবসময় কিন্তু এলাবোরেশন আসে না, মাঝে মাঝে এটা থিমটা কি, এটা কোন বিষয়ের সাথে জড়িত সেটাও কিন্তু আসতে পারে। এখানে বলা হয়েছে WTO এর এলাবোরেট করলে কি হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর মানে হচ্ছে এটা কিসের সাথে জড়িত? ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, আন্তর্জাতিক অর্থনীতি, ইন্টারন্যাশনাল রোড কমিউনিকেশন, আন্তর্জাতিক যে মহাসড়ক ব্যবস্থা, ইন্টারন্যাশনাল ট্রেড, বিশ্ব বাণিজ্য, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন, আন্তর্জাতিক যে যোগাযোগ। যেহেতু এর নামের মধ্যেই ট্রেড আছে, তাহলে আমরা বলতে পারি এটা আন্তর্জাতিক বা বিশ্ব বাণিজ্যের সাথে জড়িত। 22-এর সি আনসার করেছেন অনেকে জুমে, শাকিলা, প্রীতিলতা, স্মৃতি, ধন্যবাদ। কাজল, সোনিয়া হক, মোফাজ্জল, ধন্যবাদ আপনাদেরকে সঠিক উত্তর প্রদান করার জন্য। সোমাদেব, আমরা এখন 22-এ আছি, আপনি 22 নম্বর প্রশ্নে চলে আসুন। সামিয়া ইসলাম, না, আপনি তাহলে 4টা অপশন পড়েননি। সামিয়া ইসলাম, আপনি ভুল করেছেন, আপনি 4টা অপশন পড়েননি, এজন্য আপনার আনসারটা ভুল হয়েছে। 22-এর কোনা, 22-এর কিন্তু সি হবে, কারণ এখানে বলা হয়েছে WTO, মানে টি, টি মানে কি? ট্রেড, তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড হবে। যদি IMF হতো, সামিয়া ইসলাম আপনি যে ভুলটা করেছেন সেটা হচ্ছে, যদি IMF বলা হতো, IMF,
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অথবা এখানে যদি বলা হতো ব্রিটেন উডস কনফারেন্স মানে ওয়ার্ল্ড ব্যাংক, এই দুইটা যদি বলা হতো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, তাহলে কিন্তু আমরা অপশন এ আনসার করতে পারতাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আন্তর্জাতিক বা বিশ্ব অর্থনীতির সাথে জড়িত হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব বাণিজ্যের সাথে জড়িত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, সবাই বুঝতে পেরেছেন কিনা? জুম এবং লাইভ আপনারা ক্লিয়ার কিনা আমাকে জানান। Which UN body deals with population problem, মানে জাতিসংঘের কোন সংস্থা জনসংখ্যা সমস্যার সাথে জড়িত বা জনসংখ্যার সমস্যা নিয়ে কাজ করে? জাতিসংঘের অন্তর্ভুক্ত কোন সংস্থা জনসংখ্যার সমস্যা সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে মূলত কাজ করে থাকে? ইউএনএফপিএ, ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো। দেখুন, ইউনেস্কো এটি মূলত এডুকেশন মানে শিক্ষা, সায়েন্টিফিক বিজ্ঞান, কালচার সংস্কৃতি, শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে। এটি শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে কাজ করে। ইউএনডিপি উন্নয়নমূলক কর্মকাণ্ড করে, উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। ইউএনএফপিএ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, এটি মূলত বিশ্ব জনসংখ্যা সম্পর্কিত যে সকল বিষয় আছে সেগুলো ডিল করে থাকে। ওকে, ঠিক আছে সামিয়া ইসলাম, আমি বুঝতে পেরেছি আপনার সমস্যা। আচ্ছা, সোনিয়া হক কি আনসার করেছেন ইউএনডিপি। কেন ইউএনডিপি হবে? কেন? পপুলেশন মানে জনসংখ্যা নিয়ে কাজ করে, তো ইউএনডিপি না, জনসংখ্যা নিয়ে কাজ করে ইউএনএফপি, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ওকে, হ্যাঁ ঠিক আছে সোনিয়া হক, ধন্যবাদ। সুজন 23-এর এ, ওকে ফাইন। রিক্তা আক্তার ধন্যবাদ। শিফরা আক্তার ধন্যবাদ। কাজল ধন্যবাদ সঠিক উত্তর প্রদান করার জন্য। চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। মোফাজ্জল মিয়া। আচ্ছা, আমাদের পরবর্তী আর কোনো প্রশ্ন নেই, মানে এখানে শেষ আলোচনা। তো দেখুন, আপনাদের সাথে আজকে আমার বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কথা বলার কথা ছিল, বাট বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারিনি এজন্য, কারণ আন্তর্জাতিক বিষয়গুলির যে সিলেবাসটা বা টপিকগুলো এত বেশি, আমার কাছে মনে হয়েছে একটা আলোচনা মানে একটা লেকচার নিলে আপনাদের জন্য মানে খুব বেশি ইফেক্টিভ হবে না। সেক্ষেত্রে আমরা অন্তত একটা পার্ট শেষ করি, মানে আন্তর্জাতিক বিষয়গুলিটা একবারে শেষ করে ফেলে, একটা হিউজ এখানে আলোচনা থাকে। এরপরে বাংলাদেশ বিষয় বলে আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তারপর বাংলাদেশ বিষয় বলে যদি কোনো সমস্যা হয়, আপনি হয়তো কোনো পরামর্শ চাচ্ছেন কিংবা আপনার দরকার হচ্ছে সাজেশন, সেক্ষেত্রে আমি সহজ হিসেব দিব, আপনারা আমার সাথে যুক্ত হতে পারবেন। আপনারা এই জায়গাটায় গিয়ে কিন্তু চাইলে এটা সার্চ করবেন। এখানে কিন্তু আমি বাংলাদেশ বিষয় বলে একটা আউটলাইন দিয়েছি। আপনারা চাইলে আপাতত, হ্যাঁ আপাতত চাইলে ওখানে দেখতে পারেন। হ্যাঁ, ওখানে যে আমি যেই ইনস্ট্রাকশনটা দিয়েছি সেই ইনস্ট্রাকশন এই মুহূর্তে আপনাদের জন্য আমি আশা করি যথেষ্ট ইফেক্টিভ হবে। আপনারা চাইলে স্মার্ট ক্যারিয়ার লিখে সার্চ করে ওই পেজে গিয়ে বাংলাদেশ বিষয়বলির যেই ইনস্ট্রাকশনটা দেয়া আছে ওটা একটু দেখলে আশা করি আপনাদের আগামীর যে পরীক্ষাগুলো 2-3টা যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য কিছুটা হলে উপকৃত হবেন। বলুন। কে কথা বলছেন আমার সাথে? জান্নাত স্মৃতি। ওকে, আসলে স্মৃতি মানে শর্ট করার ওয়েটা আসলে আমার হাতে তো নেই, কারণ প্রশ্নটা আমি করব না। তারপর আপনাদের কিছু মানে সময় একটা ফ্যাক্ট, যেহেতু সময় কম, সেক্ষেত্রে আপনার কিছু দাবি থাকতে পারে বা প্রত্যাশা থাকতে পারে, যদি আরেকটু কমানো যেত। আসলে কমানোটা যায় না কোনোভাবে। তো আমি আজকের আন্তর্জাতিক বিষয়গুলির কথা বলবো, যে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি গত 2টা ক্লাসে, এই বিষয়গুলো পড়বেন। হ্যাঁ, আর বাংলাদেশ বিষয়গুলো আমি কমই দিয়েছি। বলুন, কেউ কিছু বলতে চাচ্ছেন? না না না, বাংলায় লেখা না, ইংলিশে লেখা। হ্যাঁ, ইংলিশে লেখা। না, লিঙ্কটা এই মুহূর্তে দেওয়ার মতো কেউ নাই। ওটা আসলে আপনাকে, আপনি হয়তো স্পেলিং মিস্টেক করতেছেন। স্মার্ট শব্দটা ক্যাপিটাল লেটার, ক্যারিয়ারের সি ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটারই।
একটু আপনি আনসার মানে একটু সার্চ করেন, দেখবেন আমার ছবি দেয়া আছে ওখানে, আপনারা চিনবেন আশা করি। অনেকেই খুঁজে পেয়েছে। বলুন। আন্তর্জাতিক বিষয়গুলি এই দুটা ক্লাসের ওভারঅল লেকচার বাংলাদেশ বিষয়গুলো যতটুকু আর কি কাভার দেওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ, স্মৃতি এটাই করবেন। ওকে, সামিয়া ইসলাম, ধন্যবাদ আপনাদের যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন। আপনাদের লাইভে যারা যুক্ত ছিলেন, আপনারা যারা লাইভে যুক্ত থেকে আজকে ক্লাসটা প্রাণবন্ত করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা আমার সাথে জুমে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জুমে থেকে আমার সাথে রেসপন্স করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই ধৈর্যের। ফল আশা করি ইনশাল্লাহ একদিন পাবেন। আচ্ছা বলুন, কেউ একজন প্রশ্ন করতে চাচ্ছেন? হ্যাঁ, আসলে এটা এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়, আলালসের একটা সাম্প্রতিক আওয়ার আছে। ওটা গত 1 বছরের যে ইনফরমেশন গুলো সেগুলো মিলিয়ে একটা বই করা হয়েছে, একদম পাতলা একটা চটি বই। আপনারা চাইলে ওটা পড়তে পারেন। এটা মানে জানুয়ারি মাসে পাবলিশড হয়েছে, আমি যতটা জানি জানুয়ারি মাসে পাবলিশড হয়েছে। আমি এতটুকু বলি আপনাদেরকে, আপনারা এই মুহূর্তে যে কাজটা করবেন সেটা হচ্ছে আলালসের ওই সাম্প্রতিক আওয়ারটা পড়তে পারেন। ওটা গত 1 বছরের ইনফরমেশন গুলো অ্যাড করা আছে। পাশাপাশি আপনারা জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে সেটা একটু পড়েন। এতটুকু মানে দুইটার কম্বিনেশন হলে ভালো কিছু জানবেন। বলুন। জন্য আপনি বলছিলেন তখন নভেম্বরের লাস্টে কিনছিলাম একটা, ওইটা দিয়ে হবে নাকি যেটা পাবলিশ? না, নভেম্বর লাস্টে যেটা কিনেছেন এরপরে তো অনেক সময় চলে গিয়েছে। জানুয়ারি মাসে টপ কিনবেন, মানে জানুয়ারি মাসে যেটা পাবলিশড হয়েছে। আর সাথে কারেন্ট হ্যাঁ হ্যাঁ, সোনিয়া হক ধন্যবাদ। আচ্ছা, ওখানে দেখবেন সাজেশন দেওয়া আছে, মানে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ইংলিশ, এগুলোর সাজেশন দেওয়া আছে। আপাতত এগুলো দেখতে পারেন আপনি যদি প্রয়োজন মনে করেন। না, ওখানে জাস্ট সাজেশনটা দেয়া আছে, ওই টপিক গুলো খুঁজে পড়ে ফেলবেন। ওকে, ঠিক আছে। যদি অনলাইনে যারা আছেন, মানে লাইভে আমার সাথে এই মুহূর্তে যারা আছেন, আপনাদের যদি কোনো কিছু প্রত্যাশা থাকে, চাওয়া থাকে, আমার সাথে কিছু বলার থাকে, বলতে পারেন। দেখবেন সর্বশেষ জানুয়ারি মাসে যে এডিশনটা সেটা পড়তে হবে, সর্বশেষ এডিশন। এটা আমি বলতে পারবো না আপু, এটা তো আমার জানা নেই, এটা আপনার অফিসে যোগাযোগ করবেন। ওকে, যারা আমার সাথে লাইভে আছেন, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন, তাহলে আমরা আজকে শেষ করি, যদি বলার কিছু না থাকে। হ্যাঁ, না আমি এটা বলতে পারছি না, সম্ভাবনা ক্ষীণ, কারণ সুযোগটা কম। আপনাদের পরীক্ষা আছে, কারণ পরীক্ষার মধ্যে তো আপনাদেরকে মনে হচ্ছে হবে না, কারণ আপনাদের তো অন্যান্য সাবজেক্টের ক্লাস আছে। দুইটা দুইটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন পিডিএফ আকারে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সোনিয়া হক লিখেছেন, স্যার আপনাদের ক্যারিয়ার ম্যাপের সাথে যুক্ত থেকে একটা এক্সামের রিটেন শেষ করে ভাইবা দিলাম, দোয়া করবেন। হ্যাঁ সোনিয়া হক, অবশ্যই দোয়া করি আপনারা সফল হন এবং আমাদের সাথে থাকুন শুভাকাঙ্ক্ষী হয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।